আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের শিল্প অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভূমলের ফার্মের বিক্রয় সর্বোচ্চকরণে ভূমলের ভারসাম্যটি ব্যাখ্যা করো। এর মানে ভূমলের মতে ফার্মের বিক্রয় সর্বোচ্চকরণ করতে হবে। ঠিক আছে, কি বলছি দেখেন, বলছে অধ্যাপক ডাব্লিউ জে ভূমলের মতে মুনাফা সর্বোচ্চকরণ নয়, বরং বিক্রয় সর্বোচ্চকরণ ফার্মের মূল উদ্দেশ্য। একটা ফার্মের মূল উদ্দেশ্য মানে শুধু লাভ বেশি করা না, মানে মুনাফাটা বেশি করা না, তার হচ্ছে বিক্রয় করার পরে এই বিক্রয় থেকে যে আয়টা হয় সেটা বেশি করা উদ্দেশ্য। কথা বুঝতে পারছেন? শুধু মুনাফা করবে এরকম না, সে মুনাফা করলে হইলো না, এই মুনাফাটার পাশাপাশি সে কি করতে হবে, এই দ্রব্যটা বিক্রি করতে হইব, বিক্রি করে বিক্রি থেকে যে লাভ হবে সেটা হচ্ছে সর্বোচ্চকরণ করা ফার্মের মূল উদ্দেশ্য। এটা বলছে এখানে বিক্রয় সর্বোচ্চকরণ আয় মানে বিক্রয় সর্বোচ্চকরণ আয় মানে কি বোঝাতেছে? সর্বোচ্চকরণ আয় মানে ফার্মের উৎপাদিত পণ্যের সর্বাধিক বিক্রিকে বোঝায় না, অর্থাৎ বেশি পরিমাণ বিক্রিকে বোঝায় না, বরং পণ্য বিক্রি থেকে প্রাপ্ত আয় সর্বোচ্চ হইতেইব। আপনি যতগুলো পণ্য বিক্রি করেন না কেন, এই পণ্য থেকে আয়টা হইব সর্বোচ্চ। মানে বেশি পরিমাণ বিক্রি করবেন এমন না, আপনি বেশি পরিমাণ বিক্রি করলেন, দ্রব্য বিক্রি করলেন 100, কথার কথা, কিন্তু আপনার আয় হয়েছে 10,000 টাকা। আর আপনি যদি দ্রব্য বিক্রি করেন 50টা, কিন্তু এখান থেকে আয় হয়েছে 15,000, তাইলে বোঝা যেতেছে আপনি দ্রব্য বিক্রি করে আয়টা সর্বোচ্চ হয়েছে 50টা দ্রব্য বিক্রি করে। তাহলে বিক্রয়ের পরিমাণ শুধু বাড়ানোর, বস্তুগত বিক্রয়ের পরিমাণ বাড়ানো না, বরঞ্চ বিক্রি করে এই দ্রব্য থেকে আয়টা সর্বোচ্চ যাতে হয়। কথা বুঝতে পারছেন? এক জায়গা থেকে আপনি আয় করছেন 100 দ্রব্য বিক্রি করে, আপনি ধরেন আয় করছেন 10,000 টাকা। এখন আরেক জায়গায় ধরেন 50টা দ্রব্য বিক্রি করে আপনি আয় করে ফেলছেন হচ্ছে 12,000 টাকা। তাহলে আপনি একটু খেয়াল করেন তো, এখানে বিক্রয় বেশি হয়েছে 100, আর এখানে বিক্রয় কম হয়েছে, কিন্তু বিক্রয় কম হইলে এখানে আয় কম, এখানে আয় বেশি। অর্থাৎ বিক্রয় লব্ধ আয় মানে হচ্ছে কি, যে বিক্রয়ের পরিমাণ, প্রোডাক্ট বেশি কইরা আয় করা না, বরঞ্চ প্রোডাক্ট যাই হোক টাকার পরিমাণটা বা আয়ের পরিমাণটা যাতে বেশি হয়, এটা বলছে এখানে। দেখেন আমাদের এখানে বলছে, এখানে বিক্রয় সর্বোচ্চকরণ আয়, বিক্রয়ের সর্বোচ্চকরণ আয় মানে ফার্মের উৎপাদিত পণ্যের সর্বাধিক বিক্রিকে বোঝায় না, মানে বেশি বিক্রি করবেন এমন না, বরং পণ্য বিক্রয় থেকে প্রাপ্ত আয় সর্বোচ্চকরণকে বোঝায়। অর্থাৎ পণ্য বিক্রি করে এখান থেকে যে আয়টা হইব এটা যাতে সর্বোচ্চ হয়, এটা বুঝে। তার মধ্যে বিক্রয় সর্বোচ্চকরণ বলতে বিক্রয়ের বস্তুগত পরিমাণ এর সর্বোচ্চকরণ বোঝায় না। যেমন এখানে 100, এখানে 50, বস্তুগত ভাবে এখানে বিক্রয় বেশি কিন্তু আয় বেশি, এটার মধ্যে না। কথা বুঝতে পারছেন? তাহলে আমাদের বামুনের মাসের মধ্যে এটা গ্রহণযোগ্য। তাহলে বরং বিক্রয়ের মাধ্যমে, অর্থাৎ বিক্রি করছে এটা বিক্রয়ের মাধ্যমে প্রাপ্ত তথা বিক্রয়লব্ধ আয় সর্বোচ্চকরণ বোঝায়। তাহলে বিক্রয়লব্ধ সর্বোচ্চ আয় হচ্ছে এটা হচ্ছে বস্তুগত আয়। বুঝলেন? আপনি বস্তুগত আয় মানে বাস্তবে 100 দ্রব্য বিক্রি করছেন এবং এখানে করছেন 50টা, 100 দ্রব্য বিক্রি করে আয় করছেন 10,000, আর 50 দ্রব্য আয় করে বিক্রি করছেন হচ্ছে 12,000 টাকা। তাহলে আপনার আয় হচ্ছে কত হাজার? 12,000, এখানে হচ্ছে 10,000। এখন আপনি দেখেন এখানে বেশি দ্রব্য বিক্রি করছেন, তাহলে বিক্রয় বেশি হয়েছে এখানে, কিন্তু আয় বেশি হয়েছে এখানে। তাহলে এটা হচ্ছে বস্তুগত বিক্রয়ের পরিমাণ, এখানে 100, এখানে বস্তুগত 100, কিন্তু বস্তুগত একটা লক্ষ্য না, লক্ষ্য হচ্ছে কি আয়টা সর্বোচ্চ হয় কিনা। তাহলে সর্বোচ্চ করণ বোঝায় না, বরং বিক্রয়ের মাধ্যমে প্রাপ্ত তথা বিক্রয়লব্ধ আয় সর্বোচ্চকরণকে বোঝায়। ব্রমেল বিক্রয় আয় সর্বোচ্চকরণের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে যুক্তি দেন যে ন্যূনতম মুনাফা অর্জনকে সীমা শর্ত বিবেচনা করে, বুঝাইতেছি, ন্যূনতম মুনাফা অর্জনকে সীমা শর্ত বিবেচনা করে ফার্ম তার বিক্রয় আয় সর্বোচ্চকরণের চেষ্টা করেন। বিক্রয় সর্বোচ্চকরণের উদ্দেশ্য অর্জনে ব্যবসায়িক খাতে ভবিষ্যৎ সংস্থা ও শেয়ার হোল্ডারদের ন্যূনতম মূলধন যোগানের উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে ন্যূনতম মুনাফা শর্ত মেনে নেয়। তবে তিনি মনে করেন যে ন্যূনতম মুনাফাকে শর্ত হিসাবে বিবেচনা না করে কেবলমাত্র বিক্রয়লব্ধ আয় সর্বোচ্চকরণ এই ফার্মের উদ্দেশ্য। কথা বুঝতে পারছেন? আমরা একটু এখানে বোঝানোর চেষ্টা করতেছি, খেয়াল করেন, একটু বুঝবেন। এইটা সম্পূর্ণটা বুঝাইতেছি। ধরেন 200 জন শেয়ার হোল্ডারে মিললা, মানে একটা কোম্পানি, এই কোম্পানির মধ্যে বিনিয়োগ করে শেয়ার 10,000, 5,000, 50,000 টাকা শেয়ার দিয়া 200 জন। এখন এই 200 জনের কেউ এই ব্যবসাটা পরিচালনা করে না, তারা শুধু শেয়ারের মালিক। পরিচালনা করা হচ্ছে ব্যবস্থাপক। এখন ব্যবস্থাপকের ভূমলের ভাষ্যমতে ব্যবস্থাপকের লক্ষ্য হচ্ছে মুনাফাকে একটা সর্বনিম্ন পর্যায়ে রাখবে। কেন রাখবে আমি একটু বলি। মুনাফা যে হবে না এমন না, মুনাফা হবে, তবে মুনাফাটা ন্যূনতম পর্যায়ে রাখা, এখান থেকে বিক্রয়টা বেশি করবে। কেমনে একটু খেয়াল করেন।
এই ব্যবস্থাপকের উদ্দেশ্য যেহেতু এটা পরিচালনা করে, এখানে কিছু শ্রমিক আছে, ব্যবস্থাপক এই প্রতিষ্ঠানটা পরিচালনা করতে গেলে শ্রমিক আছে, এই যে এখানে 200 জন শেয়ার হোল্ডার আছে। এখন আপনি যদি ন্যূনতম মুনাফা অর্জন না করেন এই ব্যবসা থেকে, তাহলে এই শেয়ার হোল্ডারটা কি করবে না, আপনার এখানে বিনিয়োগ করবে না, বিনিয়োগ করতে উৎসাহ পাবে না। এই কারণে কি করে, ন্যূনতম একটা মুনাফা প্রয়োজন, যে মুনাফার কারণে আপনি কি করবেন, শেয়ার হোল্ডারদেরকে উৎসাহ করতে পারবেন যে এখানে মুনাফা হয়, এখানে বিনিয়োগ করেন। এরপরে শ্রমিকরা যে কাজ করে তাদের মজুরি দিতে পারবেন। এরপরে বিজ্ঞাপন ব্যয়, অর্থাৎ আপনি যে দ্রব্য সামগ্রী এখানে উৎপাদন করে বিক্রি করবেন, এটার জন্য যে বিজ্ঞাপন ব্যয় দরকার, এই ব্যয় হয় ন্যূনতম মুনাফা থেকে দিতে পারবেন। দেওয়ার পরে এই ব্যবস্থাপক সে যে বেতন নিব বা তার যে লক্ষ্যটা, তার লক্ষ্যটা হচ্ছে এরকম যে সে কি এই যে ন্যূনতম মুনাফা, এই যে ন্যূনতম মুনাফা, এই ন্যূনতম মুনাফাটা তার উদ্দেশ্য না। তার উদ্দেশ্য হচ্ছে ন্যূনতম মুনাফা রাখবো, মুনাফাটা সর্বোচ্চকরণ তার উদ্দেশ্য না। কথা বুঝেন? এই ব্যবস্থাপকের উদ্দেশ্য কিন্তু মুনাফাটা সর্বোচ্চকরণ না, বরঞ্চ দ্রব্য যেগুলো উৎপাদন করতেছে, ধরেন উৎপাদন করছে 100 দ্রব্য, 100 দ্রব্য উৎপাদন কইরা সে কি করব, এই দ্রব্যটা বিক্রি করব। তাহলে এই দ্রব্যগুলা বিক্রি কইরা সে ধরেন 100 দ্রব্য বিক্রি কইরা আয় করছে 10,000 টাকা, 10,000 টাকা। আবার যদি কোনো কারণে 50 দ্রব্য বিক্রি করে তাহলে বিক্রি করছে ধরেন 12,000 টাকা। এখন আপনাদের কাছে প্রশ্ন, এখানে 100 দ্রব্য 10,000 টাকা, এখানে 50 দ্রব্য 12,000 টাকা, তাহলে এখানে 100, এখানে 50, এখানে বেশি পরিমাণ দ্রব্য বিক্রি হয়েছে, এখানে কম পরিমাণ। বস্তুতভাবে এখানে দ্রব্য হয়েছে 100 বিক্রয়, এখানে হচ্ছে বস্তুগতভাবে 50টা দ্রব্য বিক্রয়, কিন্তু এখানে আয় হয়েছে 10,000, এখানে 12,000। তাইলে দেখা গেছে বিক্রয়ের পরিমাণ এখানে বেশি, কিন্তু বিক্রয় থেকে লাভের পরিমাণ বা আয়ের পরিমাণটা এখানে বেশি। আর এইটাই উদ্দেশ্য, যে বিক্রয় বেশি করো তাদের উদ্দেশ্য না, অর্থাৎ 100 দ্রব্য বিক্রয় করার উদ্দেশ্য না, বরঞ্চ বিক্রয় যাই করব তার থেকে লাভের পরিমাণটা সর্বোচ্চ করতে হবে। কার উদ্দেশ্য? এই যে ফার্মের যে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আছে তাদের উদ্দেশ্য হচ্ছে এটা। এই কারণে তারা প্রথমত ন্যূনতম মুনাফা রাখবে। এই যে যেখানে বলছে দেখেন, অধ্যাপক ডাব্লিউ জে বোমলের মতে মুনাফা সর্বোচ্চকরণ নেই, মানে মুনাফাটা বেশি করা উদ্দেশ্য না তাদের। মুনাফা কিন্তু এটা না, মুনাফা এটা কিন্তু মুনাফা না, এটা কিন্তু বিক্রয় লাভ। মুনাফা মানে আয়, আয়টা বেশি করার উদ্দেশ্য না, বরং বিক্রয় আয় সর্বোচ্চকরণের ফার্মের মূল উদ্দেশ্য। অর্থাৎ এখানে দেখেন বিক্রয় হচ্ছে 12,000, এখান থেকে এখানে বেশি, তাহলে বিক্রয় থেকে যে আয়টা হয় এটা বেশি করা বা সর্বোচ্চ করাই হচ্ছে মূল উদ্দেশ্য। এখানে বিক্রয় আয় সর্বোচ্চ আয় মানে হচ্ছে ফার্মের উৎপাদিত পণ্যের সর্বাধিক বিক্রিকে বোঝায় না। এই যে দেখেন এখানে সর্বাধিক বিক্রি, কিন্তু এখানে কম বিক্রি, কিন্তু এখানে আয় বেশি, তাহলে সর্বাধিক বিক্রি হলে এটা বোঝাইতো, কিন্তু সর্বাধিক বিক্রি তো বোঝায় না, বরঞ্চ বোঝায় হচ্ছে আয় বৃদ্ধিটা। কথা বুঝতে পারছেন? এই যে লিখছে, কারণ বলতে বিক্রয়ের বস্তুগত পরিমাণ এর সর্বোচ্চকরণ বোঝায় না, বরং বিক্রয়ের মাধ্যমে প্রাপ্ত তথা বিক্রয়লব্ধ আয় সর্বোচ্চকরণকে বোঝায়। বোমেল বিক্রয় আয় সর্বোচ্চকরণের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে যুক্তি দেন যে ন্যূনতম মুনাফা অর্জনকে সীমা শর্ত বিবেচনা করে। এই যে ন্যূনতম মুনাফা অর্জনকে সীমা শর্ত বিবেচনা করে, অর্থাৎ একটা ন্যূনতম মুনাফা দরকার, যে মুনাফার কারণে বিজ্ঞাপন ব্যয় নির্বাহ করতে পারবে, ধরেন শ্রমিকের মজুরি দিতে পারবে, এবং যারা শেয়ার হোল্ডার আছে তাদেরকে বিনিয়োগে উৎসাহ প্রদান করতে পারবে, যে বিনিয়োগ করেন এখানে মুনাফা হয়। এটার জন্য ন্যূনতম মুনাফা রাখবে। মুনাফাটাকে বিবেচনায় রেখে ফান্ডটার বিক্রয় আয়, অর্থাৎ যে এভাবে যে আয় বাড়ছে, এখানে 10,000 কিন্তু এখানে 12,000 আয় বাড়ছে, এই আয়টা সর্বোচ্চকরণ করার চেষ্টা করে। বিক্রয় আয় সর্বোচ্চকরণের উদ্দেশ্যে, এইটা বিক্রয় আয় অর্থাৎ 12,000 টাকা করার উদ্দেশ্যে ব্যবসায়িক খাতে ভবিষ্যৎ অর্থ সংস্থান ও শেয়ার হোল্ডারদের ন্যূনতম মূলধন যোগানের উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে ন্যূনতম মুনাফা শর্তকে মেনে নেয়। অর্থাৎ মুনাফাটা ন্যূনতম রাখা তার বেশি দ্রব্য বিক্রি করা উদ্দেশ্য না, বরঞ্চ বিক্রিত দ্রব্যের আয়টা সর্বোচ্চ করা উদ্দেশ্য। কথা ক্লিয়ার? এইটুকু করার চেষ্টা সে করছে। এই শর্ত, এই যে ন্যূনতম মুনাফা শর্ত হিসাবে, তবে তিনি মনে করেন যে ন্যূনতম মুনাফা শর্ত হিসাবে বিবেচনা না করে কেবলমাত্র বিক্রয়লব্ধ আয় সর্বোচ্চকরণও ফার্মের উদ্দেশ্য হতে পারে। মুনাফাটা শর্ত হিসাবে বিবেচনা না, বরঞ্চ বিক্রয় করা আয়টা বেশি করা এই ফার্মের উদ্দেশ্য হতে পারে। তাহলে আমি বিষয়টা ক্লিয়ার আবার বলতেছি, একটু খেয়াল করবেন প্রত্যেকে। যেহেতু এখানে আছেন আপনারা এখান থেকে এইটুকু লিখবেন, পরে আমরা চিত্র বসাবো। এইটার উদ্দেশ্য হচ্ছে কি জানেন? একটা ফার্মের উদ্দেশ্য হচ্ছে মুনাফাটা বেশি করা না, মুনাফাটা ন্যূনতম রাখবে।
একটা নির্দিষ্ট জায়গায় রাখবে মুনাফা, ন্যূনতম একবারে কম মুনাফা রাখবে। মুনাফা হবে কিন্তু সীমিত বা কম, ন্যূনতম। এই মুনাফাটা রাখবে কেন? এই মুনাফাটা রাখবে হচ্ছে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এখান থেকে যাতে যারা মালিক পক্ষ অর্থাৎ শেয়ার হোল্ডার তারা যাতে বেতন মানে তারা টাকাটা পায়, মানে মুনাফাটা তারা যাতে পায়, ভাগ পায়। কেন? তারা যদি মুনাফার ভাগ না পায় বা মুনাফা না পায় তাহলে তারা পরবর্তীতে বিনিয়োগ করবে না। এই কারণে শেয়ার হোল্ডার বিনিয়োগে উৎসাহিত করার জন্য কি করতেছে? ব্যবস্থাপনা করতে ন্যূনতম মুনাফা রাখতেছে। এছাড়াও এই মুনাফা থেকে শ্রমিকের মজুরি দিতে হবে, বিজ্ঞাপন ব্যয় নির্বাহ করতে হবে, এইরকম কাজ করতে হবে। এর জন্য মোবাইলের মাসের মধ্যে ন্যূনতম মুনাফা দরকার। মুনাফাটা সর্বোচ্চ না, কিন্তু ন্যূনতম রাখবে। ন্যূনতম রেখা বেশি পরিমাণ বিক্রি করা উদ্দেশ্য না, বরঞ্চ বিক্রি যাই করো বিক্রি থেকে লাভের পরিমাণটা যাতে বেশি হয়। কথা বুঝতে পারছেন? অর্থাৎ দ্রব্য যাই বিক্রি করব, এই বিক্রি থেকে বিক্রিত মাল যেটা বিক্রি করবে এটা থেকে যাতে আয়ের পরিমাণটা কি হয়? বেশি হয়, এটা উদ্দেশ্য। কথা বুঝতে পারছেন? বেশি পরিমাণ বিক্রি করার উদ্দেশ্য না, বরং বিক্রি করবেন, বিক্রি করে আয়টা যাতে সর্বোচ্চ হয়, এটা হচ্ছে কার উদ্দেশ্য? বোমলের উদ্দেশ্য। এটাই এখানে লিখছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আমরা চিত্রের সাহায্যে বোমলের আমরা লিখবো যে চিত্রের সাহায্যে ফার্মের বিক্রয় আয় সর্বোচ্চকরণের বোমলের উদ্দেশ্যটি ব্যাখ্যা করা হলো। লেখা আমরা এখন চিত্র অঙ্কন করবো, এরপরে চিত্রের ব্যাখ্যা দিব। কথা খেয়াল করেন। চিত্র করতেছি, প্রত্যেকে দেখেন। এটার নাম দিয়ে দেন টিআর। এরপর খেয়াল করেন, আসলে বিষয়টা একটু জটিল। জটিল হলেও আপনার সমস্যা নাই, আপনারা পারবেন। এটা লিখলাম, এটার মধ্যে এটা হচ্ছে সর্বোচ্চ, এই বিন্দুটার নাম দিয়ে দিন ই। এই বিন্দুটার নাম দিয়ে দিন কি? ই। দেওয়ার পর আমরা এখানে একটা রেখা দিবেন, এখানে ডট ডট দিয়ে একটা রেখা দিবেন। এখান থেকে এই রেখাটা এটার নাম দিয়ে টিসি। তবে এই যে এইটুকুর দূরত্ব যাতে বেশি হয় এইভাবে রাখবেন। একটু খেয়াল করেন, আমি এখানে রাখার চেষ্টা করতেছি আরো। এটা এরপরে এখান থেকে উদ্দেশ্য হচ্ছে এখানে এই যে এখানের দূরত্বটা, এখানে দূরত্ব, এখানে দূরত্ব, এখানের দূরত্বটা সবচেয়ে বেশি হয়, এটা হচ্ছে উদ্দেশ্য। এরপরে দেখেন, এটার নাম দিয়ে দেন এ, এটার নাম দিয়ে দেন বি, এরপরে এটার নাম দিয়ে দেন এফ। বুঝতে পারছেন? এটার নাম দিয়ে এইচ, এটার নাম দিয়ে কিউ1, এটা কিউ2, এটা হচ্ছে কিউ0। এরপরে দেখেন, এইটুকু করার পর আমরা এখানে ডট ডট দিলাম। এই বিন্দুটা সেট করে
এটার নাম দিবেন হচ্ছে প্রায়, এটার নাম হচ্ছে প্রায় ওয়ান, এটার নাম হচ্ছে পাই নট। কথা ক্লিয়ার? এই চিত্রটা অঙ্কন করবেন। এখানে লিখবেন উৎপাদনের পরিমাণ, কিউ, আর এখানে লিখবেন টিআর, টিসি আর হচ্ছে পাই। টিআর, টিসি আর কি পাই, এইটুকু লিখলাম। এই বিন্দুটার নাম দিয়ে দিন হচ্ছে জি। এখানে লক্ষ্য যে এই যে টিআর আর টিসি এর মধ্যে ব্যবধানটা হবে এখানে বেশি, এ আর বি এর মধ্যে, অর্থাৎ এই যে এখানে একটা ব্যবধান আছে দেখেন, ই থেকে এইটুকু পর্যন্ত একটা ব্যবধান আছে, আবার এখানে ব্যবধান আছে, এখানের ব্যবধান এখানের ব্যবধানের চেয়ে এই ব্যবধানটা একটু বেশি হবে। ঠিক আছে কি বলছি? আর আমরা যে প্রায় রেখাটা দিচ্ছি, যে প্রায় রেখাটা, এটা হবে প্রায় রেখাটার মধ্যে যে এইরকম রেখা, এটার মধ্যে সর্বোচ্চ বিন্দু হবে এই জায়গায়। সর্বোচ্চ বিন্দু হবে কি এই জায়গায়, এই জায়গাটার নাম দিয়ে দিন এইচ। এই জায়গাটার নাম কি দিয়ে দেন? এইচ, সর্বোচ্চ বিন্দুটার নাম। কথা বুঝতে পারছেন? মানে এইচ বিন্দুতে প্রায়ের মান সর্বোচ্চ হবে, এটা হচ্ছে এই চিত্রের লক্ষ্য। আর এই জায়গায় হবে সর্বনিম্ন, আস্তে আস্তে কমতে থাকবে। কথা ক্লিয়ার? এখন আমরা এটার ব্যাখ্যা দিব। ব্যাখ্যার মধ্যে আমরা ফার্স্টে লিখব ফার্মের বিক্রয় সর্বোচ্চকরণের বোমেলের ভারসাম্যের যেটা চিত্র, এই চিত্রের ব্যাখ্যাটা আমরা এখন দেওয়ার চেষ্টা করব। আমরা চিত্রের ব্যাখ্যা লিখতে গিয়া প্রথমত কিছু জায়গায় খালি রাখছি, এই খালি জায়গাটা আমি যা বলবো আপনারা তা লিখবেন, এটা সহজ ব্যাখ্যা। আর অনেক কিছু লিখছি আবার নিচে লিখি নাই, এগুলো আমি মুখ দিয়ে বলবো। আপনি ফার্স্টে লিখবেন চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ লম্ব অক্ষে টিআর, টিসি, পাই নির্দেশ করা হলো। টিসি হলো মোট ব্যয়, টিআর হলো মোট আয়, পাই হচ্ছে মুনাফা। এইটুকু লিখবেন। লেখার পরে আপনি লিখবেন মনে করি ফার্মের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বিজ্ঞাপন ব্যয়, নির্বাহ, শ্রমিকের মজুরি, শেয়ার হোল্ডারদের উৎসাহ ভাতা, ব্যবসায়িক অর্থসংস্থান ইত্যাদি বিবেচনা করে ফার্মের ন্যূনতম মুনাফা ধরা হয় ও প্রায় নট, ও পাই নট পরিমাণ। ফার্মের এই ন্যূনতম মুনাফা প্রায় নট ওয়ান রেখা দ্বারা দেখানো হয়েছে। আমরা একটু দেখতেছি প্রায় নট প্রায় ওয়ান রেখা দ্বারা দেখানো হয়েছে। এইটুকু, যে এইটুকু পর্যন্ত আমরা ব্যাখ্যাটা আগে বোঝার চেষ্টা করতেছি। দেখেন এইটুকু তো আপনারা লিখবেন, বাকিটুকু লিখবেন, কিন্তু এইটুকুর ব্যাখ্যাটা আমি বুঝাইতেছি চিত্রের মধ্যে কিভাবে লেখা। চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ লম্বকে টিআর, টিসি, পাই নির্দেশ করা হলো। টিআর হলো মোটাই রেখা, টিসি হলো মোট ব্যয় রেখা, পাই হলো মুনাফা রেখা। লেখার পরে আপনি আমরা বলছি মনে করি ফার্মের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বিজ্ঞাপন ব্যয়, নির্বাহ, শ্রমিকের মজুরি, শেয়ার হোল্ডারদের উৎসাহ ভাতা, ব্যবসায়িক অর্থসংস্থান ইত্যাদি বিবেচনা করে ফার্মের ন্যূনতম মুনাফা ধরা হয় এইটা। একটু খেয়াল করেন, এই যে ফার্মের ন্যূনতম মুনাফা এইটুকু ধরছে, ও পাই নট, এটা সর্বনিম্ন মুনাফা ফার্মের। যেই মুনাফা থেকে, কারণ ব্যবসা প্রতিষ্ঠান বা ফার্ম পরিচালনা করতে গেলে বিজ্ঞাপন ব্যয় লাগবে। কেন বিজ্ঞাপন ব্যয় লাগবে আমি আপনাদের কাছে স্পষ্ট ভাষায় উল্লেখ করে বলতেছি। বিজ্ঞাপন ব্যয় লাগবে এই কারণে, ফার্ম যে দ্রব্য উৎপাদন করবে তা মানুষের কাছে পাবলিসিটি করে, অর্থাৎ বিজ্ঞাপনের মাধ্যমে বিক্রি করতে হবে। এই কারণে বিজ্ঞাপন একটা ব্যয় দরকার। এই ব্যয়টা এই মুনাফা থেকে বহন করবে। এরপরে শ্রমিকটা যে কাজ করবে এই কাজের মজুরিটা এই মুনাফা থেকে দিবে। শেয়ার হোল্ডারদের উৎসাহ ভাতা, অর্থাৎ শেয়ার হোল্ডাররা এখান থেকে মুনাফা পেলে ওইখান থেকে এটা কি করতে হবে, মুনাফা যদি পায় তাহলে ওই মুনাফার পরিমাণটা যদি তারা পায় তাহলে পরবর্তীতে ভবিষ্যতে তারা আরো বেশি বেশি বিনিয়োগ করবে, অর্থাৎ ব্যবসায়িক অর্থসংস্থান হবে। এটা বিবেচনা করে ফার্মের ন্যূনতম মুনাফা ধরা হয় ও পাই নট। ক্লিয়ার? ফার্মের এই ন্যূনতম মুনাফা পাই নট এবং পাই ওয়ান, এই যে এই রেখা দ্বারা দেখানো হয়েছে। কথা ক্লিয়ার? আশা করছি এই বিষয়টা বুঝতে পারছেন। এখন যদি আমি বলি এই ব্যাখ্যার বিষয়টা, মূল বস্তুটা, যে এইটুকু ব্যাখ্যা দিচ্ছি যে এখানে এরকম হয়েছে কেন। প্রশ্নটা হচ্ছে যে একটা ফার্মের মালিক, ধরেন একটা ফার্মের মালিক থাকে অসংখ্য মালিক, কারণ শেয়ার অনেকগুলো বিক্রি কিনে বা ক্রয় করে। যে শেয়ার ক্রয় করে সেই কি হয়ে যায়, শেয়ারের মালিক হয়ে যায়। তাহলে এই শেয়ারের মালিক যখন সে হয়ে যায়, ধরেন 500 লোকে এই শেয়ারটা ক্রয় করে। এখন 500 লোকের যে মালিক, শেয়ার হোল্ডার, 500 লোকের মুনাফা থেকে কিছু না কিছু অংশ পাইতে চাইবো। কারণ তার যদি মুনাফা থেকে না দেওয়া হয় তার শেয়ারটা কি করবো, সে বিক্রি করে দিবে বা শেয়ার নিয়ে যাবে। বুঝতে পারছেন কি বলছি? এখন এটা তো পরিচালনা করে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, তাহলে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ন্যূনতম একটা মুনাফা রাখবো, যে এটা ছাড়া ফার্ম পরিচালনা করা সম্ভব না। এই ন্যূনতম মুনাফাটা থেকে
শ্রমিকের মজুরি দিব, শেয়ার হোল্ডারদের উৎসাহ ভাতা দিব, বিজ্ঞাপন ব্যয় নির্বাহ করব এবং ভবিষ্যতে অর্থ সংস্থান করব। ঠিক আছে বলছি। এই জন্য ন্যূনতম মুনাফাটা হচ্ছে ও আর নট, ও পাই নট, ও পাই নট রেখা যেটা, এটাকে ও পাই নটকে পাই নট পাই ওয়ান রেখা দ্বারা দেখানো হয়েছে। ফার্মের ন্যূনতম মুনাফা পাই নট পাই ওয়ান রেখা দ্বারা দেখানো হয়েছে এইটুকু। এখন দেখেন পাই নট পাই ওয়ান রেখা অনুসারে ফার্মের সর্বোচ্চ উৎপাদনের পরিমাণ ও কিউ নট, এই যে এই রেখাটা অনুসারে ফার্মের তিনটা উৎপাদন আছে, একটা কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি। তাহলে উৎপাদনের সবচেয়ে বেশি গুণটা এই যে এইটুকু ও কিউ নট। তাহলে লিখছে দেখেন পাই নট পাই ওয়ান রেখা অনুসারে ফার্মের সর্বোচ্চ উৎপাদনের পরিমাণ ও কিউ নট, ও কিউ নট। কিন্তু ও কিউ নট উৎপাদন স্তরের বিক্রয় সর্বোচ্চ হলেও বিক্রয় আর সর্বোচ্চ হয় না। এখন দেখেন ও কিউ নটে এইটুকু পরিমাণ উৎপাদন যেহেতু সর্বোচ্চ, এখানে সর্বোচ্চ উৎপাদন হয়, তাহলে সর্বোচ্চ উৎপাদন হলে সর্বোচ্চ বিক্রয় হয়, কিন্তু সর্বোচ্চ বিক্রয় হইলেও সর্বোচ্চ আয় হয় না। কেন? এই যে দেখেন এটা হচ্ছে আয় রেখা। এই আয় রেখাটা আপনি যখন একটা রেখা টানবেন, এই যে একটা রেখা আমরা টানলাম, কথার কথা, এই রেখার মধ্যে এইটা সর্বোচ্চ, তাহলে এই যে এখানে কি আরো নিচে, এখানে কি আরো নিচে, এভাবে নিচে। তাইলে এই যে এই রেখাটা যখন এই জায়গায় আসে এফ বিন্দুতে, এখানে কিন্তু সর্বোচ্চ না, সর্বোচ্চ এই জায়গায়। তাহলে ও ইউনিটের মোটাইটা কি হয় না, সর্বোচ্চ হয় না। বিক্রয় কিন্তু বেশি হয় বা সর্বোচ্চ হয়, কিন্তু আয় সর্বোচ্চ হয় না। কারণ এই উৎপাদন স্তরে, অর্থাৎ এই উৎপাদন স্তরে এফ বিন্দুতে, এই যে এফ বিন্দুতে ফার্মের মোটাই হ্রাসমান, অর্থাৎ মোটাই কমে। এই যে এখানে সর্বোচ্চ হয়, এই যে মোটাই ফার্স্টে কি করে আস্তে আস্তে বাড়ে, বাইরে এখানে সর্বোচ্চ হয়, সর্বোচ্চ পর থেকে আবার কি করে কমে। এর মানে এফ বিন্দুতে কম হ্রাসমান হয়, মানে হ্রাসমান হয়। একটি ফার্ম নিশ্চয় চাইবে না বিক্রয় বাড়াতে তার বিক্রয়লব্ধ আয় কমলে। এখন ধরেন বিক্রয় বাড়ছে কিন্তু তার আয়টা কমছে, এই ফার্ম কি চাইবো যে আরো বিক্রয় বাড়ায়? তাহলে আরো বিক্রয় যদি বাড়ায়, এই যে এইদিকে করে বিক্রয় বাড়ায়, যদি এই যে এটা ধরেন কি করছে, এইটুকু বিক্রি করছে কিন্তু আয় আরো কমছে, আবার যখন আরো কমবো তখন বিক্রয় বাড়াইছে কিন্তু আয় আরো কমছে, তাহলে ফার্ম কি চাইবো যে আরো উৎপাদনের পরিমাণ বাড়াক যাতে বিক্রয় বা মুনাফা কমে যায়? এটা চাইবে না। এইখানে লিখছে একটি ফার্ম নিশ্চয় চাইবে না বিক্রয় বাড়িয়ে তার বিক্রয়লব্ধ আয় কমাতে। আবার ও কিউ নট উৎপাদন স্তরে, এই যে ও কিউ নট এইটুকু, আমরা পরের অংশটা একটু অঙ্কন করছি, এই যে এখন যে দাগগুলো টানছি মুছতেছি এটা বোঝানোর জন্য। আবার ও কিউ নট উৎপাদন স্তরে মুনাফার পরিমাণ কম। দেখেন মুনাফা রেখা হচ্ছে এটা, এই যে দেখেন মুনাফা আস্তে আস্তে বাড়তেছে, বাইরে এখানে হচ্ছে সর্বোচ্চ, সর্বোচ্চের পর থেকে আবার কমতেছে। তাইলে ও কিউ নট উৎপাদন স্তরে মুনাফার পরিমাণও কম, মুনাফা কিন্তু এখানে সর্বোচ্চ, তাহলে এখানে কি এই যে ও কিউ নটে কি এখানে কি এখানে কম। কথা ক্লিয়ার? এরপরে ফলে ফার্মের মালিক আর উৎপাদন বাড়াতে চাইবে না, মুনাফা কম আয়ও কম, উৎপাদন বাড়াবে না, কারণ বাড়ালে আরো মুনাফা কমে যাবে, আরো কি করবে মোটাই কমে যাবে। এই জন্য ফার্মের মালিক উৎপাদন আর বাড়াবে না। আশা করছি এইটুকু বুঝছেন। এখন এটা তো বাদ, ও কিউনোটে উৎপাদন করতেছে না কেন? উৎপাদন করলে তার মোটাইটা কমতেছে, মুনাফাটা কমে যেতেছে, সর্বোচ্চ হইতেছে না। এখন ও কিউ ওয়ান উৎপাদন স্তরে টিআর ও টিসি এর ব্যবধান, অর্থাৎ মুনাফা সর্বোচ্চ। দেখেন এই যে ও কিউ নট ও কিউ ওয়ান এইটুকুতে এই যে টিআর রেখা এটা, টিসি রেখা এটা, দেখেন টিআর রেখা এখান থেকে বাড়ছে, আবার টিসি রেখা এখানে কমছে। এখানে যে ব্যবধান মুনাফা হচ্ছে টিআর মাইনাস টিসি, অর্থাৎ টিআর থেকে টিসি বাদ দিলে যেটা থাকে এটা মুনাফা। এখানে হচ্ছে মুনাফাটা বেশি হয় বা সর্বোচ্চ হয়। এখানে যতটুকু দেখেন, এই যে এখানে যতটুকু হয় এখানে তার চেয়ে কি হয় কম, এখানে আরো কম। কথা বুঝতে পারছেন কি বলছি? তাহলে মুনাফাটা এখানে সর্বোচ্চ হয়। যা চিত্রে এ বি, এই যে এ বি ও এইচ কিউ ওয়ান বাই এইচ কিউ ওয়ান, এই যে এইচ কিউ ওয়ান এইটা দ্বারা কি করে দেখানো হয়েছে। সহজ ভাষায় বলতে গেলে ও কিউ ওয়ান উৎপাদন সর্বোচ্চ হয় না, ও কিউ ওয়ান উৎপাদন স্তরে মুনাফাটা কি হয়ে যায়, সর্বোচ্চ হয়ে যায়। অর্থাৎ টিআর টিসি এর ব্যবধান এ বি সর্বোচ্চ হয়, অথবা মুনাফা এই যে প্রাইস যে রেখাটা এটা এইচ, অর্থাৎ ও কিউ ওয়ান এইচ হয়, দ্বারা দেখানো হয়েছে। ও কিউ ওয়ান উৎপাদন স্তরের এইচ বিন্দুতে মুনাফা সর্বোচ্চ হবে। কোন বিন্দুতে? এই যে দেখেন এটা মুনাফা রেখা, এটা সর্বোচ্চ বিন্দু হচ্ছে এইচ বিন্দুতে। কিন্তু এই স্তরে মোট আয় ঊর্ধ্বগামী, কিন্তু সর্বোচ্চ নেই। দেখেন আমরা যদি এটা দেখি, এই যে এই স্তর,
এই স্তরে, এই যে এই স্তরে হচ্ছে এই জায়গায়, এই স্তরে দেখেন এই যে Q1 স্তরে মোটাই সর্বোচ্চ হইতাছে, মানে মোটাই বাড়তাছে, কিন্তু সর্বোচ্চ কিন্তু এই জায়গায়, মোটাইটা সর্বোচ্চ এই জায়গায়, তাহলে মোটাইটা সর্বোচ্চ লাগবে, তাহলে মোটাই সর্বোচ্চ নয়, কোনটা? এই স্তরে মোটাই সর্বোচ্চ নয়, তাই ফার্ম এই স্তরে উৎপাদন করবে না। বুঝতে পারছেন? এরপরে আপনি লিখবেন এখন ফার্ম, আমি লিখতেছি না, এখন ফার্ম OQ2 উৎপাদন স্তরে উৎপাদন করবে। এই স্তরে উৎপাদন করলে ন্যূনতম ফার্মের ন্যূনতম মুনাফা রেখা অনুসারে এই স্তরে উৎপাদন করলে লিখবেন এই স্তরে, এখন ফার্ম OQ2 স্তরে উৎপাদন করলে ফার্মের মোট আয় সর্বোচ্চ হয়, যা এই বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। দেখেন এইটুকু যখন উৎপাদন করবে তখন ফার্মের মোট আয়টা সর্বোচ্চ হয়েছে, যা এই বিন্দু দ্বারা কি করা হবে? নির্দেশ করা হয়। কথা বুঝতে পারছেন? বোমালের ভাষ্য মতে যে বিন্দুতে বিক্রয়ের পরিমাণ যাই হোক না কেন, বিক্রয় সর্বোচ্চকরণ লক্ষ্য নয়, মোট হচ্ছে বিকৃত আয় সর্বোচ্চকরণ হবে। তাহলে OQ2 স্তরে বিকৃত আয় যেহেতু সর্বোচ্চ হয়, তাহলে ফার্ম OQ2 স্তরে উৎপাদন করবে বোমালের ভাষ্য মতে। আশা করছি বিষয়টা পারবেন, এইটুকু আপনারা লিখে দিবেন। ঠিক আছে কি বলছি? তাহলে আমি আবার বিষয়টা বলতেছি, এখানে কি লিখবেন? এখন ফার্ম OQ2 উৎপাদন স্তরে উৎপাদন করবে, কারণ OQ2 স্তরে উৎপাদন করলে বোমেলের উৎপাদন করলে দেখা যাচ্ছে যে উৎপাদন করলে মুনাফা মোটাই সর্বোচ্চ হবে, যা এই বিন্দু দ্বারা নির্দেশ করে। যে টিআর দ্বারা মোটাই বোঝায়, এটা সর্বোচ্চ হয়, যা এই বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। বোমেলের ভাষ্য মতে বিক্রয়ের পরিমাণ নয়, বিক্রয়ের পরিমাণ সর্বোচ্চ নয়, বরং বিকৃত আয়, বরং বিকৃত দ্রব্য থেকে আয় সর্বোচ্চ যে স্তর হবে ওই স্তরে উৎপাদন করবে। তাইলে আমরা কোন স্তরে উৎপাদন করব? OQ2 স্তরে। আশা করছি বিষয়টা লিখতে পারবেন, এইটুকু লিখে দিবেন। আমি বিষয়টা ক্লিয়ার করার জন্য আরেকটু সামান্য জানতেছি। আপনার চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ লম্ব অক্ষে TRTC প্রায় নির্দেশ করে। টিআর হচ্ছে মোটাই, টিসি হলে মোট বেগ, প্রায় হচ্ছে কি? মুনাফা। কথা বুঝতে পারছেন? এইটুকু লিখবেন। তাহলে এইটুকু যখন মুনাফা হয়, তাহলে এটা হচ্ছে সর্বনিম্ন এটা, কারণ এই মুনাফাটা দরকারি। বুঝতে পারছেন? আচ্ছা, আশা করছি পারবেন।